গুড মর্নিং স্যার। একদম আপনি যা বলেছিলেন ঠিক সেই মতোই সব হয়েছে। এই গ্রামের লোকেরা বলে একটি মেয়ের সঙ্গে তোমার। এই ক্ষত্রিয়দের আমার হাড়ে হাড়ে চেনা আছে। এই দুধের সন্তান কি একবারও তার পিতৃস্নেহ পাবে না? মাস্টার, সালাকি নয়, বিজয় মাহাতো ফিরে এসেছে। ট্রিগার প্রেস করলেও কোনো বন্দুক কাজ করেনি সেদিন। আমি ভীম, যতক্ষণ আমি আছি আমার মা ভাইদের গায়ে আঁচও লাগাতে পারবে না কেউ। নমস্কার, আমি নৃসিংহ প্রসাদ ভাদুরী। আপনি শুনছেন দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেল। আজ এই চ্যানেলে একেবারে অন্যরকম একটা কাজ আপনি শুনতে চলেছেন, যেখানে আমার লেখা একটি প্রবন্ধ থেকে গল্প তৈরি করেছেন লেখক দেবতনু রাহা। গল্পটির নাম হিড়িম্বা। নাম শুনেই বুঝতে পারছেন মহাভারতের এক উপেক্ষিত চরিত্রকে নিয়ে এই কাহিনী ঘুরপাক খাবে। হয়তোবা এটা উপেক্ষিত হলেও যথেষ্ট লক্ষণীয়, অন্তত আমি তাকে যেভাবে দেখেছি। এই ভারতের আত্মায় নিমজ্জিত মহাভারত, তবু সেই মহাভারতকে পেরেছিল এক উপেক্ষিত নারীকে তার ন্যায্য বিচার দিতে। এই সমাজে আজও এমন উপেক্ষিত নারীরা কি তাদের ন্যায্য অধিকার বুঝে নিতে পারছেন? সব প্রশ্নের উত্তর দেবে হিড়িম্বা। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 72 ঘন্টা পার, এখনো খোঁজ নেই বেলপাহাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া 27 জন পুলিশ কর্মীর। খোঁজ নেই আইজি সমর চক্রবর্তীর। কি করছে পশ্চিমবঙ্গ পুলিশ? এই নিখোঁজের পেছনে কে আছে? একজন গ্রাম্য মহিলাকে অ্যারেস্ট করেই কি পুলিশ দায় এড়াতে চাইছে? এই নিয়ে স্যার। শুভাশিস, আইজি সমর চক্রবর্তীর ফাইলটা তুমি নিজে হাতে কোর্টে নিয়ে যাবে। আর ভুল করেও একা যাওয়ার কথা ভেবো না। সরকারি আইনজীবীকে কড়া প্রোটেকশনে আনা হবে। আর কোনো সমস্যা আমরা চাই না। ওপর মহলে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আমি। স্যার, আপনারা একেবারেই আশা ছেড়ে দিয়েছেন? হতেও তো পারে আইজি স্যার আর বাকি পুলিশ কর্মীরা এখনো বেঁচে আছে। আর একটা মহিলাকে নিয়ে এত কড়াকড়ি করার জন্য মিডিয়া আমাদের ডিপার্টমেন্টের উপর হাসছে। আর চিফ সেক্রেটারি ম্যাডাম, উনি কি চাইছেন কে জানে। এটা তো পরিষ্কার গ্রিন স্টারের কাজ। বিজয় মাহাতোকে গ্রেপ্তার করার বদলে আমরা এই মহিলাকে নিয়ে কেন পড়ে আছি? অপারেশন গ্রিন স্টার অন পেপার হওয়ার কথা না, তাই এটা নিয়ে এই কথা বলছে না। স্যার, আপনিও কি বিশ্বাস করেন যে ওই মহিলাটি একা 27 জনকে? জানি না, আপাতত কোর্টের মামলার দিকে মন দাও। সত্যি খুঁজে বের করার কোনো দায় আমাদের নেই। এই ঘটনার 20 বছর আগে সালটা 2003। দুপুরের নরম রোদ জানালার ভাঙা কাঁচে ঝিলিক দিচ্ছে। পাখিদের হালকা ডাক ভেসে আসছে স্কুলের মাঠ থেকে। জানালার বাইরে উদাস দুপুরের মন খারাপ করা হেমন্তের ফ্যাকাশে সিটে ছড়িয়ে আছে দূরে ঘন জঙ্গলের ভিতরে। চারিদিকে জঙ্গল ঘেরা এই জনপদের একেবারে মাঝখানে এই স্কুল বাড়িটা। ভাঙাচোরা একটা সরকারি প্রাইমারি স্কুল। 4র্থ শ্রেণীর ছেলেমেয়েরা কাঠের বেঞ্চে চুপচাপ বসে আছে, চোখ দুটো স্থির মাস্টার মশাইয়ের দিকে। হিড়িম্বো বধ পর্ব
মহাভারতের আদি পর্ব, যার গল্প তোদের ওই টিভিতে ভালো করে দেখায় না। তারপর ঘুরে দাঁড়িয়ে হাসলেন। ওর কথা মহাভারতে খুব অল্পই পাবি তোরা, অথচ দেখ গোটা মহাভারত পড়ে আমার অন্তত মনে হয়েছে সব থেকে বড় লুজার বলে যদি কেউ হয়ে থাকে তাহলে তো হিড়িম্বাই, মা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে। হাওয়া যেন একটু থেমে গেল রহস্যজনকভাবে। শ্রেণীকক্ষের কোণে রাখা গ্লোবটার ছায়া নড়ে উঠল। মহাভারতের সেই গভীর অরণ্যে, যেখানে গাছের ডালেও যেন গোপন কথা ফিস ফিস করে, সেখানে বাস করতেন এক রাক্ষসী, হিড়িম্বা। কিন্তু তিনি অন্যদের মতো ছিলেন না। তার চোখে ছিল মায়া, মনে ছিল সাহস। তার ভাই হিড়িম্ব মানুষ খেকো হলেও হিড়িম্বা ছিলেন শান্ত। ছোট্ট ছেলে সত্য হাত তোলে। হ্যাঁ সত্য, বল। স্যার, উনি কি খুব বড় ছিলেন? মাস্টার মশাই হেসে বললেন, বড়, হ্যাঁ 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 হ্যাঁ, বড় তো বটেই, কিন্তু ভয়ঙ্কর নন। তার লম্বা চুলে যেন বাতাস খেলে যেত, চোখে ঝিলিক দিত পর্বতের বজ্র। যখন ভীম বনবাসে থাকার সময়ে পঞ্চপাণ্ডব আর মা কুন্তিকে নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এমনই এক অরণ্যে, মানে আমাদের গ্রামের মতোই একটা অরণ্যে প্রবেশ করলেন, হিড়িম্বা তাকে দেখে মুগ্ধ হলেন। যুদ্ধের গর্জনে চারদিক কাঁপলেও তাঁর মনে জাগলো ভালোবাসা। ছেলেমেয়েরা নিঃশ্বাস আটকে শুনছে মাস্টার মশাইয়ের কথা। যেন গল্পের জাদুঘর শ্রেণীকক্ষে নেমে এসেছে। মাস্টার মশাই এবার গলা নামিয়ে বললেন, হিড়িম্বা ভীমকে বাঁচাতে নিজের ভাইয়ের বিরুদ্ধেও দাঁড়ান। যুদ্ধ হয় বজ্রের মতো তীব্র। আসলে তিনি শুধু নিজের ভালোবাসাকে পাবেন বলে কিন্তু যুদ্ধে নামেননি। তিনি নেমেছিলেন সত্যের জন্য। অমনি শ্রেণীকক্ষে একটা হাসি খেলে গেল। ছোট্ট মেয়ে মেরুনা বলে উঠল, সত্য মানে কি আমাদের সত্য মাস্টারমশাই? আহ, দুষ্টুমি করিস না, শোন মন দিয়ে। ভীম যখন হিড়িম্বার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করলেন তখন বন যেন আগুনে জ্বলে উঠেছিল। আকাশে বাজ পড়ছিল, পাহাড়ের গায়ে প্রতিধ্বনি উঠছিল। হিড়িম্বা স্থির অটল ভাবে দাঁড়িয়েছিল। ন্যায় যুদ্ধে হিড়িম্বা জয়ী হলেও শেষ পর্যন্ত কি এই মহাভারত ওকে বিচার দিতে পেরেছিল? হিড়িম্বা আর ভীমের একটা ছেলে ছিল জানিস। মহাভারতে ওকে তোরা ঘটোৎকচ বলে পাবি। ঘটের মতো মাথা হওয়ায় ওর নাম ছিল ঘটোৎকচ। যাই হোক, হিড়িম্বার ছেলে ঘটোৎকচ ছিল একজন বীর। হিড়িম্বা কি বুঝেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের হারাতে নিজের পিতা ভীম আর পাণ্ডবরা ঘটোৎকচকে জেনে বুঝে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন? নাকি যুদ্ধ বীরাঙ্গনা হিড়িম্বা আসলে শুধু ঠকবে বলেই মেনে নিয়েছিলেন সব? এই সব প্রশ্নের উত্তর তোরা মহাভারত পড়লে পাবি না, বুঝলি? কথাটা বোধহয় ঠিক করে শেষ হলো না। হঠাৎ করে গুলির শব্দ কানে এলো সকলের।
একটা না, অনেকে মিলে। সঙ্গে সঙ্গে শ্রেণীকক্ষ জুড়ে একটা আতঙ্ক তৈরি হলো। সব বাচ্চারা আতঙ্কে চিৎকার করতে শুরু করলো। ততক্ষণে শ্রেণীকক্ষের দরজা ঠেলে কতগুলো বিশাল আকার লোক বন্দুক হাতে ঢুকে পড়েছে। লোকগুলোর মুখ গামছা দিয়ে ঢাকা, চোখগুলো যেন জ্বলছে। ওরা ক্লাসে ঢুকেই মাস্টার মশাইকে টার্গেট করলো। এই যে মাস্টার, ছোটদের মহাভারতের জ্ঞান দিচ্ছ, এদিকে কাল রাতি ডিএম এর বাড়িতে চা বিস্কুট খেয়ে এসেছো, কাদের ভালোর জন্য বলতে পারবে? তোমরা বোধহয় মুখে আদর্শের কথা বললেও কাজে কিছুই মানো না। এটা একটা ক্লাস, এটা একটা স্কুল, সেখানে তোমরা অস্ত্র হাতে এইভাবে বিপ্লব হবে? বিপ্লব তো আপনাদের পার্টিও করবে বলেছিল, পেরেছে কি? উল্টে সরকারে বসে মানুষের রক্ত চুষছে তোমাদের পার্টি। দেখো, পার্টির কথা ক্লাসরুমে হবে না, চলো বাইরে যাই। মাস্টার, চালাকি নয়, বিজয় মাহাতো ফিরে এসেছে। শুধু বন্দুক দিয়ে গ্রামের জমি তোমরা আঁকড়ে রাখতে পারবে না। সরকারের সাথে আলোচনাই একমাত্র পথ। সরকারের সাথে আলোচনা মানেই এই মাটিতে আমাদের যত লাশ পড়েছে তাদের সাথে সমঝোতা করা, নিজের লড়াইকে বিক্রি করা। কিছু সমঝোতা করিনি আমি। তার মানে কাল রাতে ডিএম এর বাড়িতে মিটিং এর খবরটা ভুল নয়, তাই তো? বিজয়ের মতো খুনিরা বুঝবে না সরকার কিভাবে চলে। এখানকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতার দাম আপনাকে দিতেই হবে, দিতেই হবে। বন্দুকটা তাক করার সঙ্গে সঙ্গে গুলিটা চালাতেই পারত। ট্রিগারে আঙুল পৌঁছেও গিয়েছিল, কিন্তু ট্রিগার টেপার আগে এক অভূতপূর্ব দৃশ্য ঘটে গেল। সকলে দেখল সেই যে ছোট্ট সত্য, ওই ছেলেটা যাকে নিয়ে একটু আগে হাসি ঠাট্টা খুনসুটি হচ্ছিল, ওইটুকু একটা ছেলে দু হাত জড়িয়ে মাস্টার মশাইকে আগলে রেখেছে। তার চোখ জ্বলছে, বন্দুকের নলের সামনেও সেই আগুন নিভছে না। তার চোখ বলে দিচ্ছে তার মাস্টার মশাইকে মারতে হলে আগে তাকে মারতে হবে। প্রাথমিক মোহ কাটিয়ে বন্দুকবাজের চোখ দুটো এবার জ্বলে উঠল আরো দ্বিগুণ জিঘাংসায়। সেও তাকিয়ে রইল সত্যর দিকে, এক দৃষ্টিতে, এক পলকে। গামছা ঢাকা মুখে আবেগ ধরা পড়ে না, খালি চোখ দুটোকে দেখলে যে কারো ঋষির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার কথা। শাল প্রাংশু বন্দুকবাজের সামনে অঙ্কুর সম সত্য নিতান্তই সামান্য। তবু যেন বারুদের গুদামে এক ফুলকি অগ্নিশলাকাশে। ট্রিগারটা টিপবে বলে প্রস্তুত হতেই অন্যজন তার বন্দুককে নামিয়ে দিয়ে বলল, কমরেড বিজয় মাহাতোর আদর্শ কোনো ভূমিপুত্রের জান নেওয়াকে শিক্ষা দেয় না, বাচ্চাদের তো নয়। চল এখন এখান থেকে। বেলপাহাড়ির গহীন অরণ্যের ভিতর কি আছে? এই প্রশ্নটা কখনো মাধ্যমিকে আসবে না। বৃত্তি পরীক্ষায় একটু আধটু যা আগে বুদ্ধিমত্তার প্রশ্ন আসত, এখন সেসবের বেলায়ও উঠে গেছে। জঙ্গলের পর জঙ্গল চেয়ে আছে কিছু মানুষ, যাদের কখনো নাগাল পাওয়া যায় না, যেন পুরো বন বাদারটাকে মশারির মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে একটা বড় মাকড়সার জাল। সেই জাল অবশ্য ইদানিং ছিঁড়েছে। ঘাগড়ার মানুষ আর ভোটে, সরকারে, কোর্টে বিশ্বাস রাখে না। স্ব অধিকার আর পরিচয়
এই দুই ফ্যাক্টরকে আদর্শ করে বহু বছরের চেষ্টায় মুক্তাঞ্চল তৈরি করাই এখানকার সবচেয়ে পুরনো সংগঠন, অর্থাৎ গ্রিন স্টারের রোজকার লড়াই। কিন্তু রাষ্ট্রযন্ত্র তা মানবে কেন? তথাকথিত আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেখানে স্টেট আর সেন্ট্রাল ফোর্স মিলে অপারেশন চালাচ্ছে। অপারেশন অনেকদিন ধরে রক্ত ঝরছে। পুলিশ সেনার অপারেশনের জন্য ইদানিং পুলিশের কিছু ক্যাম্প, সেনার টহলদারি বাড়িয়ে ঘাগড়া বলে একটি ছোট্ট গ্রামকে সচল করার চেষ্টা চালাচ্ছে সরকার। ঘাগড়া গ্রামটা বেশ কিছু বছর ধরে জয়েন্ট ফোর্সের প্রায় দখলে। এখানে দোকানপাট খোলা। প্রশাসনের তরফে গ্রামবাসীদের ভরসা ফেরানোর জন্য কখনো ফুটবল ম্যাচ, কখনো জলছাড় আসর বসাতে হচ্ছে। এই যেমন আজই বসেছে যাত্রার আসর। আমি ভীম, যতক্ষণ আমি আছি আমার মা ভাইদের গায়ে আঁচও লাগাতে পারবে না কেউ। কিন্তু কিন্তু এই অরণ্যের নীরবতা আজ যেন অদ্ভুত ভারী লাগছে। কেন জানি না মনে হচ্ছে কেউ একটা আসবে। বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কিন্তু এ কি ওরা তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমোক ওরা। ভীম সেন যতক্ষণ আছে চিন্তা নেই। ভীম, ভয় পেও না। বাতাস আমিই ভারী করে তুলেছিলাম, কিন্তু আমি তোমাকে মারবো না। তোমাকে দেখে আমার অন্তর কাঁপছে। আমি হিড়িম্বা। কে তুমি? আমার নাম জানলে কি করে? তোমার শক্তি, তোমার দেহ, তোমার সাহস, এই সবই আমার হৃদয় কেড়ে নিয়েছে। কিন্তু আমি একটা দুঃখের বার্তা নিয়ে এসেছি। আমাকে পাঠিয়েছে আমার দাদা, এই অরণ্যের রাজা হিড়িম্ব। তিনি আদেশ দিয়েছেন তোমাদের সবাইকে হত্যা করতে হবে, কিন্তু আমি সেটা পারবো না। সন্ধে তখন প্রায় 7টা। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে বছর 50-এর সরকারি উকিল উন্মেষ রায় খানিক বিরক্তি নিয়ে পুরুলিয়া জেলা সংশোধনাগারের 20 ফুট উঁচু দরজার পাশে ছোট 5x3 ফটক পার করে ভিতরে ঢুকলেন। নিজের ছাতাটা ভাঁজ করে ঝেড়ে নিয়ে চোখের চশমাটা মুছে ফেললেন। বাইরে আর ভিতরে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের হাবভাব দেখে মনে হলো যেন তারা উন্মেষবাবুকে মাঝে মধ্যেই দেখে থাকে আর ওনার অপেক্ষাতেও ছিলেন। বেশ কয়েকটা নথি কাগজপত্র নিয়ে ভিতরেই অপেক্ষারত জেলার সাহেবকে দেখানোর পরেই একজন লেডি কনস্টেবল ছুটে এসে উন্মেষবাবুর সামনে দাঁড়ালেন। চলুন স্যার, জজ সাহেব আবার আপনাকেই দায়িত্ব দিয়েছে ফ্রিতে ওকালতি করার। কেন, তোমার তাতে কোনো আপত্তি আছে?
আর কোথায় আছে ও এখন? সরি স্যার, আসলে আপনি সবার কেসে আসেন কি না তাই বললাম। ওকে সেল থেকে লিগ্যাল অ্যাডভাইস রুমে নিয়ে আসা হয়েছে। আচ্ছা স্যার, ওকে তো পরশু কোর্টে নিয়ে যাওয়া হবে, আপনার কি মনে হয় যাবজ্জীবন না ফাঁসি? তোমার জেনে কোনো কাজ নেই, পারলে এক কাপ চা নিয়ে আসতে বলো কাউকে। বলতে বলতে একতলার লিগ্যাল AU অফিসের সামনে এসে লেডি কনস্টেবল রুমের দরজাটা খুলে দেয়। ঘরের মধ্যে গোটা চারেক কনস্টেবল টেবিলে মাথা নিচু করে বসে থাকা বছর 50-এর জীর্ণকায় মহিলাকে ঘিরে আছে। তার মাথার চুলগুলো ছোট করে ছাঁটা। উন্মেষবাবু চেয়ারটা টেনে ঠিক তার সামনে এসে বসতেই মহিলাটি নিজের মাথা তুলে উন্মেষবাবুর দিকে তাকালেন। মহিলাটি আর কেউ নয়, আমি, হীরা কিসকো। শুনুন, আপনারা সকলেই ঘর থেকে বেরিয়ে যান আর ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, ভালো করে শুনুন, আমি আপনার সরকারি উকিল। আমাকে জজ সাহেব নিজে বলেছেন যে আপনার হয়ে কেসটা লড়তে। কি নাম আপনার? আমি উন্মেষ রায়। এবার বলুন আপনার ব্যাপার সম্পর্কে। এই যেমন ধরুন, জন্ম, বড় হওয়া, কাজকর্ম কি করেন, বাড়িতে কে আছে, কেন এবং কিভাবে এখানে এলেন। যা আপনার মনে আছে বা মনে হয় সব আমাকে খুলে বলুন। আগে সব শুনি, তারপর আমি আসছি এক এক করে আমার নিজের প্রশ্নে। আরেকটা কথা বলে রাখি যে এই কেসে আপনার জামিন পাওয়া বা ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাই না। তাও আইনগত কারণে আপনার হয়ে আমি কোর্টে গিয়ে লড়ব। কে বললো আমার উকিল চাই? আরে আপনার মতো উকিল দিয়ে কি হবে? যে আগেই ধরে নিয়েছে যে এই কেসে জেতা যাবে না। আপনার নামে যে অভিযোগ রয়েছে তাতে লোকে আপনাকে মানুষ নয়, অন্য কিছু মনে করে, জানেন তো এটা? কি বলে বাবুরা? এতগুলো প্রাণ, তাও পুলিশ কর্মীর। আর আইজিকে তো আজও খুঁজেই পাওয়া যায়নি। কি হয়েছিল সেদিন? 27 জন পুলিশ জাস্ট নেই। আপনার কি ভূমিকা ছিল? যা মনে পড়ে সব আমাকে খুলে বলুন। বাবুরা আমাকে দানব বলে, রাক্ষসী বলে, তাই তো। জঙ্গলের আদিবাসী মেয়ে শহরের বাবুদের সামনে এসে দাঁড়ালে আমাদের রাক্ষসী বলেই মনে হয়। এই কথাটার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে বজ্রপাত হয়, আর সাথে ঘরের সব কটা বাল্ব ফেটে যায়। কি সব কটা লাইট এইভাবে? এই কে আছো? কে আছো এখানে? একটা লাইট দিয়ে যাও। আশেপাশের লোকে বলছে আপনি এই জেলে আসার পর থেকে এই অঞ্চলে খুব বেশি পরিমাণে বাজ পড়ছে, আর সঙ্গে বৃষ্টিও। আপনি কি মহাভারত পড়েছেন? না, টিভিতে দেখেছি। আপনি পড়েছেন নাকি? আমাকে দেখে অশিক্ষিত মনে হয়, তাই না? ভেবে দেখিনি। পড়াশোনা একটু আধটু করেছি। কেউ অশিক্ষিত ভাবলে রাগ হয় খুব। আচ্ছা,
মহাভারতে ভীমের প্রথম স্ত্রীর নাম কি বলতে পারেন? শুনেছিলাম, মনে নেই। মনে থাকবে কেন? কিছু কিছু গল্প কেউ মনে রাখে না, কারণ সমাজের ক্ষমতায় থাকা লোকেরা সেগুলো ভুলিয়ে দিতেই চায়। আমি বুঝতে পারছি না যে মহাভারতের সঙ্গে আপনার এই কেসের কি সম্পর্ক। সম্পর্ক সে তো আপনারা ঠিক করবে। আইন, আদালত, পুলিশ, উকিলরা মিলে, সবাই মিলে ঠিক করবে। দেখুন, সময় নষ্ট করতে এখানে আমি আসিনি। সময়? সময়ের হিসেব রাখতে পারবেন তো? গুলিয়ে যাবে না তো? বাজার থেকে আজই এই 5 টাকার পেনটা কিনেছি আপনার কথা নোট করব বলে। শুনছি, বলুন। গভীর রাত। যতুগৃহ থেকে রক্ষা পাওয়ার পর পাণ্ডবরা এক ঘন জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। মা কুন্তী ও 4 ভাই ক্লান্তিতে ঘুমাচ্ছেন। কেবল মধ্যম পাণ্ডব ভীম জেগে আছেন পাহারায়। সেই নিস্তব্ধতার মধ্যে এক নারী ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন। তার রূপ ছিল অলৌকিক, কিন্তু চোখে ছিল ভয় আর আরতি। ভীম জিজ্ঞাসা করলেন তার পরিচয়। জানতে পারলেন ওই নারী এই বনের রাক্ষস রাজা হিড়িম্বের বোন হিড়িম্বা। হিড়িম্বা ভীমকে জানালেন তার দাদা তাকে এখানে পাঠিয়েছে পঞ্চপাণ্ডবকে হত্যা করার অভিপ্রায়। এই কথা শুনে সাবধানী ভীম যেন এক আসন্ন আশঙ্কায় শঙ্কিত হয়ে নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করলেন। কিন্তু তখনই হিড়িম্বা তাকে জানালেন সে খুনের অভিপ্রায় নিয়ে এলেও তাদের হত্যা করার সমস্ত বাসনা ভীমকে দেখার পরই ত্যাগ করেছে। ভীম অপ্রস্তুত হয়ে পড়লেন। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড বাতাসে ভীম এবং হিড়িম্বা দুজনেই দেখল সেখানে উপস্থিত হয়েছেন স্বয়ং রাজা হিড়িম্ব। হিড়িম্বা, তুই এখানে মানুষদের সাথে গল্প করছিস? আমার আদেশ অমান্য করার শাস্তি তুই কি জিনিস জানিস না? আগে এটাকে শেষ করি, তারপর তোর ব্যবস্থা করছি। ওকে দোষ দিচ্ছ কেন? ও নিজের ইচ্ছায় এখানে আসেনি, তুমি পাঠিয়েছ। আর আমার সামনে কোনো নারীর অপমান আমি হতে দেব না। তোমার যা কিছু বোঝাপড়া তা আমার সাথে করো। বাইরে থেকে সেই জঙ্গলের দখল দিতে চাও? আমি থাকতে তোদের মনোবাসনা কখনো পূরণ হবে না। তুমি ভুল ভাবছো। এই জঙ্গলে আমরা তোমার অতিথি মাত্র। এই জঙ্গল দখলের কোনো অভিপ্রায় আমাদের নেই। আমরা ক্লান্ত, অবসন্ন। বহু ক্রোশ পথ হেঁটে এই জঙ্গলে পৌঁছে আমার পরিবার একটু বিশ্রাম নিচ্ছে। তাদের পাহারা দিচ্ছি আমি। আর আমি এই জঙ্গলে বাইরে থেকে এসে আমার জঙ্গল, আমার মাটির উপর তোমাদের এই অযাচিত অধিকার চলবে না। দাদা, তুমি ভুল ভাবছো। ওরা এমন নয়। সব সময় যদি তুমি মনে করো আমি তোমার অধীনে থাকবো, তুমি যা বলবে তাই আমাকে শুনতে হবে, তাহলে ভুল ভাবছো দাদা। আমার শরীরেও রাক্ষস কুলের রক্ত বইছে। আমার নিজের একটা অস্তিত্ব আছে, সেটা ভুলে যাও কেন? থাম তুই! কতটা এই দুনিয়াকে চিনিস তুই? এই ক্ষত্রিয়দের আমার হাড়ে হাড়ে চেনা আছে।
এরা প্রথমে আসবে, ভেজা বেড়াল হয়ে থাকবে, তারপর মাথায় চড়ে বসবে। যতক্ষণ না এই আগন্তুকের দল আমাদের কোনো ক্ষতি করছে ততক্ষণ ওদের উপরে একটা হামলাও মহা পাপ হবে। তাছাড়া নিরস্ত্রকে হত্যা করা জঙ্গলের নীতির বিরুদ্ধে, আর সেই নীতির ঊর্ধ্বে তুমিও নও দাদা। প্রথমে এটাকে শেষ করব, তারপর ওর পরিবারকে, আর সব শেষে হিসাব হবে তোর সঙ্গে। আমার পরিবারের কেশাগ্রও তুমি ছুতে পারবে না। নিজের এলাকায় কুকুরও নিজেকে বাঘ বলে মনে করে। আগে আমাকে হারাও, তারপর তো আমার পরিবার। ভীমের কথায় হিড়িম্ব আরও রেগে গেলেন। দুই মহাবলী পুরুষের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের শব্দে কুন্তী ও বাকি পাণ্ডবরা জেগে উঠে দেখলেন মুখোমুখি সমরে বিধ্বস্ত দুই পুরুষ। কখনো ভীম এগিয়ে যাচ্ছেন, কখনো আবার জিতে যাচ্ছেন হিড়িম্ব। দুই পুরুষেরই শরীরের সব কটি পেশি প্রসারিত, সুঠাম। একটা সময়ে হিড়িম্বের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ল ভীম। ভাইয়ের এই অবস্থা দেখে লড়াইয়ের ময়দানে এগিয়ে যাচ্ছিলেন অর্জুন, কিন্তু রক্ত রাঙা চোখে হাতের ইশারায় ভীমই অর্জুনকে ময়দানে নামতে বারণ করলেন। অর্জুন দেখলেন ভীমের মুখ ফেটে গিয়েছে, অঝরে রক্ত ঝরছে। কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে উঠে দাঁড়ালেন ভীম, আর দুপা পিছিয়ে গায়ের সমস্ত শক্তি এক করে দৌড় দিলেন তিনি। দৌড়তে দৌড়তে তিনি এগিয়ে যাচ্ছেন হিড়িম্বের উদ্দেশ্যে। হিড়িম্বও তার দুই বাহুকে উন্মুক্ত করলেন। তিনি আন্দাজ করতে পারেননি তার আসন্ন বিপদের কথা। দৌড়তে দৌড়তে ভীম প্রায় ঝাঁপিয়ে জাপটে ধরলেন হিড়িম্বকে। বিশাল আকার ভীমের শরীরের ভার এবং টাল সামলাতে না পেরে একরকম অবোধ শিশুর মতন হিড়িম্ব যেন নিজেকে সমর্পণ করলেন ভীমের বাহুতে। তাকে চাপটে ধরেও ভীমের দৌড় শেষ হলো না। তিনি এবার হিড়িম্বকে বুকে জড়িয়েই দৌড়তে শুরু করলেন, আর অবশেষে একটি গাছের গুঁড়িতে গিয়ে ধাক্কা মারলেন সজোরে। বিশালাকার বট বৃক্ষটি অস্বাভাবিকভাবে নড়ে উঠল। গাছের উদরে বসে থাকা পক্ষীকুল যেন এক অজানা আতঙ্কে উঠতে উঠতে তারস্বরে চিৎকার শুরু করলো। তারপর সব কেমন শান্ত হয়ে গেল। ভীম সরে এলেন, আর তিনি সরে যেতেই সকলে দেখলেন হিড়িম্বর বুকটা এফোর ওফোর করে দিয়েছে ওই গাছের গায়ে লেগে থাকা একটা ভাঙা ছুঁচলো ডাল। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বিস্ফারিত হিড়িম্বের চোখ, যেন মনে হয় এখনই আগুন ঝরবে সেই চোখ থেকে। এক দুবার নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন হিড়িম্ব। পারলেন না। সকলে দেখলেন পারলেন না। ধীরে ধীরে চোখ বন্ধ হলো হিড়িম্বে, তার মাথা নত হলো। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আপনি নিশ্চয়ই গ্রাজুয়েট, তাই না? হ্যাঁ, বুঝলাম। কিন্তু এই মহাভারতের গল্প থেকে আমি পরশুদিন কোর্টে কিভাবে সাফাই গাইব, মানে কিভাবে এটা প্রমাণ করব যে বেলপাহাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে
তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? কে বলল সম্পর্ক নেই? বলুন তাহলে, মহাভারতের গল্পের সঙ্গে আপনার গল্পের সম্পর্কটা ঠিক কোথায়? বেলপাহাড়ি থেকে আরও 25 কিলোমিটার দূরে পুলিশের অস্থায়ী কোয়ার্টারে সেদিন একের পর এক পুলিশের গাড়ি ঢুকছিল কাঁচা রাস্তার ধুলো উড়িয়ে। শহরের বড়বাবু আর আরপিএফ এর একের পর এক গাড়িকে সেলাম ঠুকতে ঠুকতে মেন গেটের পাহারাদারদের হাতও ক্ষণিক জবাব দিচ্ছিল। এই দিকটায় গ্রামের সাধারণ মানুষের আনাগোনা প্রায় হয় না বললেই চলে। গ্রামের গুমটি চায়ের দোকানে কানাঘুষো শোনা যাচ্ছিল যে শহর থেকে বড় বাবুরা আসছে, বড় কিছু হতে চলেছে। ক্রমশ ভিড় বাড়তে থাকে আর কোয়ার্টারের সামনে এসে দাঁড়ায় একটা লাল বাতিওয়ালা কালো স্করপিও গাড়ি, আর সেই গাড়ি থেকে নামতে দেখা যায় আইজি সমর চক্রবর্তীকে। গাড়ি থেকে নেমে একবার কোয়ার্টারের দিকে তাকিয়ে টুপিটা নামিয়ে আরেকবার আশেপাশের চত্বরটা খুব ভালো করে মেপে নেন তিনি। গেটের ঠিক ওপার থেকে ওনাকে দেখে ছুটে চলে আসেন এসপি এবং অ্যাডিশনাল এসপি। সরি স্যার, আপনাকে এসকর্ট করার জন্যই গেটের বাইরে আসছিলাম, কিন্তু আপনি তার আগেই এসে পৌঁছেছেন। পরিস্থিতির আপডেট কি এসপি? আচ্ছা, সিআরপিএফ এর একটা গাড়ি কম কেন? দুপুরের মধ্যে তো সবার পৌঁছে যাওয়ার কথা ছিল। আমি জেনে নিচ্ছি স্যার, ওরা নিশ্চয়ই অন দ্য ওয়ে। যাই হোক, এখান থেকে 2 কিলোমিটার দূরের একটা চৌকিতে দেখলাম মিডিয়ার লোকেরা সব ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা যেন কোনোভাবেই 10 কিলোমিটারের ভেতরে ঢুকতে না পারে, আর যারা ইতিমধ্যেই ঢুকে গেছে তাদের যেন 2 ঘন্টার মধ্যে এখান থেকে বের করে দেওয়া হয়। ক্লিয়ার? স্যার, আমাদের অপারেশন তো কাল রাতে, আজকে ওদের বের করার কি কোনো প্রয়োজন আছে? মানে কালকে সকালে আমরা ওদেরকে মাঝ পথেই আটকে দেব? এমনিও এখানে থাকার কোনো ব্যবস্থা নেই তো, সবাইকে রাতে টাউনেই ফিরে যেতে হবে। অপারেশন কালকে নয়, আজকে রাতেই হবে। ফোর্সের ইনচার্জদের নিয়ে এক্ষুনি হলঘরে চলে এসো। স্যার, আজ এই অঞ্চলের বেশিরভাগ মানুষই আদিবাসী সম্প্রদায়ের, ওদের আজ... জানি পরব আছে, কিন্তু কলকাতা থেকে অর্ডার এসেছে, কিচ্ছু করার নেই। কিন্তু স্যার, আমাদের ম্যাপ তো এখনো পর্যন্ত তৈরি নয়। আজকের রাতটা তো সময় লাগতো গোটা জঙ্গলের রাস্তা মেপে বের করতে। আমরা অলরেডি জিপিএস, অন্যান্য যা যা পদ্ধতি রয়েছে সবই লাগাতার ইউজ করছি। কোন কোন রাস্তায় ল্যান্ডমাইন ছড়ানো রয়েছে সেটা এখনই বোঝা একটু মুশকিল স্যার। আরও কয়েক ঘন্টা সময় লাগবে, নইলে আমাদের বেশ কিছু ক্যাজুয়ালিটি হয়ে যাবে। এই এসপি, তোমাদের ওই সত্য বলে ছেলেটা কোথায়? সত্য থানাতেই ডিউটি দেওয়া আছে। বিজয় মাহাতোর নিজের ভাগ্নে সত্য, তাই ওকে অপারেশনে রাখিনি স্যার। আপনি তো জানেনই বিজয় গ্রিন স্টারের বড় নেতা, আর সত্যর সাথে কতটা যোগাযোগ, তাও বা যোগাযোগ আছে কিনা সেটা আমরা কেউ জানি না। আচ্ছা, জানুয়ারি মাসে জঙ্গলের ভেতর থেকে আমাদের ওই জখম পুলিশ দুটোকে কোয়ার্টার পর্যন্ত কে নিয়ে এসেছিল জানুন? স্যার, সত্যই এনেছিল। এই মুহূর্তে কোয়ার্টারে প্রায় 152 জন পুলিশ রয়েছে। 70 থেকে ভালো এই জঙ্গলকে চেনে এমন কেউ কি আছে? থাকলে এক্ষুনি আমার ঘরে পাঠিয়ে দাও। না স্যার, জঙ্গলের রাস্তাটা সত্যই ভালো জানে। এসপি, অপারেশন ডিটেলস এক্ষুনি ওকে কিছু বলার দরকার নেই। আর শোনো, ওর ফোনটা নিয়ে রেখে দিও। সত্য মেজবাবুর ফোন পেয়ে
মুহূর্তের মধ্যে সাইকেল করে পৌঁছে যায় কোয়ার্টারের সামনে। একটা 24-25 বছরের ছিপছিপে ছেলে সত্য। সত্য ফুটবল খেলে, আর ফুটবল খেলতে খেলতে এই সরকারি চাকরিটা পেয়েছে। কাজের চাপে এখন আর খেলতে পারে না তেমন, কিন্তু স্বপ্ন দেখে একদিন ও ডার্বি খেলবে কলকাতার স্টেডিয়ামে। কোয়ার্টারে এসে সে বুঝতে পারে খুব ছোটোখাটো কারণে তাকে ডেকে আনা হয়নি আজ, বরং খানিকটা আন্দাজ করতে পারে যে আজ বড় কিছু হতে চলেছে। কোয়ার্টারের গেট দিয়ে ঢুকতেই মেজবাবু ওকে বলে, আইজি স্যার ডেকেছেন, বেশি বাড়তি কথা বলবি না, আর এই জামার ধুলোটা ঝেড়ে ঢোক। মাথার মধ্যে কয়েকশো প্রশ্ন ঘুরতে থাকে সত্যর। কিছুটা ভয় নিয়ে আইজি স্যারের ঘরের ঠিক বাইরে এসে দাঁড়ায় সত্য। নিজের 1.5 বছরের ডিউটি জীবনে এর আগে কখনোই এত বড় অফিসারের সাথে সামনাসামনি পর্যন্ত হয়নি সত্য। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ভেতরে এসো। তোমার নামই সত্য? আচ্ছা, বিজয় মাহাতো তোমার কে হয়? আমার মামা হয় স্যার। মামা? ইন্টারেস্টিং। সেক্ষেত্রে চাকরির সময় তোমায় ক্লিয়ারেন্স কি করে দিল? মামা বা ওনাদের সংগঠনের কারোর সাথে আমার যোগাযোগ নেই, আপনি চাইলে খবর নিতে পারেন। দেখো সত্য, তোমার মামার সংগঠনের সঙ্গে আজকে আমাদের একটা আলোচনা হওয়ার কথা আছে রাতের বেলা, কিন্তু ওদের তরফ থেকে ওরা কোনো লোককে পাঠাবে না বলেছে। তাই জঙ্গলের রাস্তা চিনে ভেতরে যাওয়াটাই একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আর তাছাড়া সংগঠনের লোকেরা তো মাঝে মধ্যেই এই খেলা খেলে থাকে, তাই জঙ্গলের রাস্তা চিনে কলকলির মন্দির অবধি পৌঁছানো তো একটু রিস্কিও বটে। তুমি রাস্তা চিনতে পারবে? নিশ্চয় পারবো স্যার, ছোটবেলায় বহুবার গিয়েছি। আর এই জঙ্গলের আপনি যে কোনো জায়গায় আমাকে ছেড়ে দিলে আমি কলকলির মন্দির পর্যন্ত আপনাকে যে কোনো সময় নিয়ে যেতে পারবো। দেখো, তোমার থানার লোকেরা কিন্তু তোমাকে খুব একটা ভরসা করতে পারে না, কিন্তু আজকে তোমার নিজেকে প্রমাণ করার দিন। তাই তোমার হেল্প নিয়ে যদি আজকে আমরা মিটিংটা করে উঠতে পারি, তাহলে তোমার গায়ে লেগে থাকা এই দাগগুলো মিটে যেতেও পারে। রাত 8টায় আমরা রওনা দেব। যাও, তার আগে একটু জিরিয়ে নাও। সত্য ঘর থেকে বেরিয়ে কোয়ার্টারের ঠিক মেন গেটটার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনে বহু প্রশ্ন আসে, কিন্তু সে প্রশ্নগুলোর উত্তর খোঁজার বদলে শুধুমাত্র নিজের পুলিশের উর্দির ওপর লেগে থাকা ব্যাচের দিকে তাকিয়ে থাকে সে। দূর থেকে এসপি স্যারের হাঁক শুনতে পাওয়া যায়। অখিল, 70 থেকে ওর ফোনটা জমা নিয়ে অফিসে রেখে দে, কালকে সকালে নিয়ে যাবে বাড়ি যাওয়ার সময়। স্যার স্যার বাড়িতে একবার ফোন করে একটু জানিয়ে দিই যে আজকে রাতে ফিরছি না। কে আছে বাড়িতে? স্যার মা বাড়িতে একা আছে, না জানালে একটু চিন্তা করবে। কিচ্ছু জানানোর দরকার নেই, পুলিশে চাকরি করিস, নিশ্চয়ই বুঝতে পারবে যে কাজ করছে। ফোনটা জমা করে দে, যা। সত্য নিজের ফোনটা নিখিলের হাতে নির্বিকারভাবে তুলে দেয়। ওর কপালে চিন্তার খানিক ভাঁজ পড়ে, কিন্তু নিজের কাজের জায়গায় অত সহজে দুর্বল হয়ে পড়ার ছেলে তো সে নয়। বরং সোজা কোয়ার্টারে ঢুকে নিজের রাইফেলটা কাঁধে তুলে নিয়ে এক এক করে গুনতে থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সংখ্যা। গুনতে গুনতে অজান্তেই চোখ লেগে যায় সত্যর। কমান্ডার এবং ইনচার্জদের তীক্ষ্ণ গলার আওয়াজে হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে খেয়াল করে ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। রেস্টরুম থেকে বাইরে বেরোতেই সত্যর কানে দূরে গ্রামের ধামসা মাদলের আওয়াজ ভেসে আসতে থাকে। ধামসার মাদলের শব্দ একটু একটু করে পুলিশ কোয়ার্টার থেকে যেন গোটা জঙ্গলটাকে ঘিরে নেয়। পুলিশ কোয়ার্টার থেকে একটু বাইরে বেরোলেই অন্ধকার ছাড়া আর কিছুই দেখার উপায় নেই। তারই মধ্যে
একটু একটু করে পুলিশের জিপ এবং ট্রাকগুলো স্টার্ট দিয়ে সারিবদ্ধভাবে কাঁচা রাস্তা ধরে এগোতে শুরু করে। 20 মিনিটের এই ছোট্ট পথটা আজ 70 যেন 20 ঘন্টার থেকে কিছু কম মনে হচ্ছে না। নদীর কলকল আওয়াজ শুনতে পেয়েই গাড়ি থামাতে বলে সত্য। থামো 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 স্যার, গাড়ির হেডলাইট এখানেই বন্ধ করতে হবে আর গাড়ি এখানেই রেখে যেতে হবে। এই ব্রিজ হেঁটে পার করা ছাড়া আর কোনো উপায় নেই। নদীর এপার থেকে কলকলি মন্দির পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে? তা 1 ঘন্টা তো লাগবেই স্যার। এবার বর্ষার পর রাস্তার উপর নির্ভর করছে। পথে আরো 2টো নদী আর কিছু টিলা পার করতে হবে। এইটাই শর্টকাট। গাড়ি থেকে সত্য, এসপি আর আইজি সহ সব পুলিশ আধিকারিক আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা নেমে পড়ে। নড়বড়ে কাঠের ব্রিজ পার করে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে সবাই। গ্রামের পরবের শব্দ যেন আস্তে আস্তে বিলীন হতে শুরু করে। আর ঠিক তখনই ঘন জঙ্গলের নিস্তব্ধতা আর হিংস্র জন্তুদের আওয়াজ সকলের পায়ের গতি মাঝে মধ্যেই থামিয়ে দেয়। এসপি, সত্যকে বলো সামনে থেকে লিড করতে। সত্য, তুই একটু সামনে এগিয়ে যা, ল্যান্ডমাইনটা দেখে এগোবি। স্যার, আমি এই রাস্তা চিনি, কিন্তু ল্যান্ডমাইন ডিটেক্ট করার ট্রেনিং আমার নেই। সাসপেন্ড হতে চাস? নিরুপায় সত্য হাতের টর্চটা শক্ত করে ধরে ধীরে ধীরে পা ফেলতে শুরু করে। আর বাকি সকলেই সত্যর পদচিহ্ন ফলো করতে করতে এগোতে থাকে। স্যার, এই জায়গাটায় মনে হচ্ছে ল্যান্ডমাইন থাকতে পারে। ডিটেক্টর চাই। নিখিল দুহাতে 2টো মেটাল ডিটেক্টর নিয়ে সামনে চলে আসে এবং একটা ডিটেক্টর তুলে দেয় সত্যর হাতে। সত্য মেটাল ডিটেক্টর দিয়ে মাটিতে চেক করতে করতে হঠাৎ থেমে যায়। পেছন ফিরে দেখতে যায় বাকিরা প্রায় 10-12 ফুট পিছিয়ে রয়েছে। স্যার, এই ডিটেক্টরটা কাজ করে তো? কে বললো কাজ করে না? কলকাতা থেকে সবে এসেছে। সবাই ওখানেই দাঁড়িয়ে যান, এদিকে 1 পাও ফেলবেন না। এই ডিটেক্টরটা মনে হয় কাজ করছে না। সত্যর কথা শুনে গোটা বাহিনী দাঁড়িয়ে যায়। এগোবো না, দাঁড়িয়ে থাকবো? জলদি ঠিক কর। কথাটা ঠিক করে শেষ করে ওঠার আগেই একটা প্রচন্ড বিস্ফোরণের আওয়াজে নিমেষের মধ্যে আগুনের ফুলকি আকাশে ছুঁয়ে যায়। আশেপাশের গাছগুলো জ্বলতে থাকে মশালের মতো। সত্যকে আর দেখতে পাওয়া যায় না। দূর থেকে দাঁড়িয়ে থাকা আইজি আর অন্যান্য অফিসারেরা কয়েক পা পিছিয়ে যায় আগুনের রোষে। ব্যাক অফ, ব্যাক অফ, পিছিয়ে যাও সবাই। সবাই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, ফাস্ট। এখানে আরো ল্যান্ডমাইন থাকতে পারে। ডিটেক্টর কাজ করেনি, ফাস্ট ফাস্ট। ছেলেটা কোথায়? খুঁজে দেখো। দেখা যাচ্ছে কিছু? দেখা যাচ্ছে কি? দূর থেকে একটা বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়। এই আওয়াজ গ্রিন স্টারের লোকেরা একে অপরকে সতর্ক করার জন্য ব্যবহার করে। স্যার, ওরা টের পেয়ে গিয়েছে। ফিরে যেতে হবে এসপি, এখানে আরো ল্যান্ডমাইন আছে। ডিটেক্টর ছাড়া এগোলে অকারণে মারা যাব। সবাই ফেরত চলো গাড়ির দিকে। স্যার, আমরা কি কিছুক্ষণ অপেক্ষা করে যাব? যদি গ্রিন স্টারের লোকেরা এদিকটা খুঁজতে আসে, সেটা অপারেশনের জন্য কনভিনিয়েন্ট পরিস্থিতি হবে। কোনো চান্স নেই, সবাই ফেরত চলো। ওরা এখানে আসবে না, বরং ওরা এখান থেকে পালিয়ে যাবে, আর সারা রাতেও আমরা খুঁজে পাবো না। সবাই পা চালাও সাবধানে, সামনে নয়, মাটিতে টর্চ মারো, মাটিতে। গোটা দল জোর কদমে রাতের অন্ধকারে নিজেদের গাড়ির দিকে ফিরে যেতে থাকে। একবারের জন্য সকলেই ভুলে যায় একটা তরতাজা প্রাণ জঙ্গলের মধ্যেই হয়তো হারিয়ে গেছে।
ছেলেটা মরে গেল? হ্যাঁ, কিন্তু এই সত্য আপনার কে হয়? সত্যরা কখনো কারো হয় না উকিল বাবু। ওরা সব সময় ফাও। রাজায় রাজায় যুদ্ধ হলে সত্যর মতো ফাওরাই জীবন দেয়। সে কথা তো মহাভারতেই আছে। ঘটোৎকচের কথা শোনেননি? ঘটোৎকচ ও, আবার মহাভারতের গল্প। আচ্ছা, আপনার মহাভারতের কথা কি শেষ হবে না? হিড়িম্ব তো মারা গেলেন, তারপর হিড়িম্বার কি হয়েছিল শুনবেন না? বলুন। ভীমকে প্রথম দেখা থেকেই তার ভালো লেগে গিয়েছিল। সে কথা আর চেপে রাখতে পারল না হিড়িম্বা। সরাসরি অন্যান্য ভাই এবং মা কুন্তির সামনেই ভীমকে প্রেম নিবেদন করল সে। কুন্তিকে বারবার বোঝালো হিড়িম্বা যে তার ছেলে ভীমকে না পেলে তার পক্ষে বেঁচে থাকা একরকম অসম্ভব। আসলে সভ্যতার লাজ লজ্জা, মেয়েদের চুপ থাকার শিক্ষায় কখনো শিক্ষিত হননি এই জঙ্গল কন্যা হিড়িম্বা। তাই তার মুখে রাগ ঢাক নেই। মনে যা, মুখে ঠিক তার উল্টো বলার মতো আধুনিক শিক্ষায় সে শিক্ষিত হয়নি কখনোই। ফলে অবলীলায় নিজের কথা বলতে বিন্দুমাত্র কুণ্ঠিত হলো না হিড়িম্বা। এদিকে ভীম পড়লেন মহাফ্যাসাদে। একদিকে হিড়িম্বার কাতর আবেদন, অন্যদিকে বনবাসে থাকা মা ভাইদের দায়িত্ব। কোন দিকে যাবেন তিনি? ততক্ষণে নিজের বাসনা, নিজের কামনাকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না হিড়িম্বা। একদিকে জঙ্গলের মাটি তার সদ্য মৃত ভাইয়ের রক্তে ভেসে যাচ্ছে, আর অন্যদিকে হিড়িম্বার আকুতিতেও যেন রক্ত ঝরা নিবেদন। কিংকর্তব্য বিমূঢ় ভীম খানিকটা অসহায়ভাবে মায়ের দিকে তাকালেন। তারপর বাকি ভাইদের সঙ্গে বসলেন পরামর্শ করতে। হিড়িম্বা কাতরভাবে কুন্তিকে বললেন, আমি কিছুকাল আপনার ছেলের সঙ্গে কাটাতে চাই, তার সঙ্গে বাঁচতে চাই। অধিকার ফলাতে চাই না, শুধু বলতে চাই, দেখাতে চাই আর বোঝাতে চাই যে আমি ওকে ভালোবাসি। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত কুন্তির মুখে চোখে ভাঁজ পড়ল। আবার একজন নারী হয়ে অন্য এক নারীর মনোকষ্টকেও তিনি অবহেলা করতে পারলেন না। মা এবং ভাইদের সঙ্গে পরামর্শ করে ভীম ঘোষণা করলেন হিড়িম্বাকেও তিনি ফিরিয়ে দেবেন না। তবে প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ভীমের সঙ্গে হিড়িম্বার যাবতীয় সম্পর্কে ছেদ পড়বে। এই শর্তে হিড়িম্বার রাজি না হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে তার জন্য অপেক্ষা করেছিল আরো একটি শর্ত। সেটা দিলেন যুধিষ্ঠির। সদর্পে তিনি হিড়িম্বাকে বললেন, দেখো বাপু, সারাদিন আমাদের ছেলের সঙ্গে তুমি যেখানে পারো যাও, ঘুরে বেড়াও, আনন্দ করো, কিন্তু সন্ধে হতেই ওকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাবে। যে কোনো শর্তে হিড়িম্বা তখন ভীমকে চান। তাই এই শর্তেও তিনি না করতে পারলেন না, শুধু বললেন, আপনাদের দেওয়া প্রতিটি শর্ত শিরোধার্য, কিন্তু পুরো দিনটা ভীম শুধু আমার সঙ্গে থাকবেন। কোথায় থাকবেন তার হদিশ কিন্তু আপনারা রাখবেন না। আমার জন্য যতটুকু সময় ভীমের বরাদ্দ, সেই সময়টুকু আমি শুধুই ওর সঙ্গেই থাকতে চাই, নিজেদের মতো করে সময় কাটাতে চাই। কেউ বিরক্ত করতে পারবেন না। শত প্রয়োজনেও
ভীম ফেরত আসবেন না, কিন্তু কথা দিচ্ছি সূর্য অস্ত যাওয়ার পরই আমি নিজে ভীমকে আপনাদের হাতে তুলে দিয়ে যাব, যাতে পরদিন আবার আমি ওকে পাই। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার ছিল না। ল্যান্ডমাইন ডিটেক্টর কাজ করছিল না স্যার। আর এই অবস্থায় আমরা খুব বেশি দূর পৌঁছতেও পারতাম না, আমাদের আরো বেশি ক্যাজুয়ালিটি হতে পারতো। তোমাকে দিয়ে হবে না, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। স্যার আমি হিসেব করেই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু গোটা ড্যামেজটা মাত্র একজনের ওপর দিয়ে গেছে। এর বদলে আরো অনেক জওয়ান, অনেক পুলিশ কর্মী মারা যেতে পারত। আমি কিন্তু তাদের প্রত্যেককে নিয়ে ফিরেছি স্যার। পুলিশের যে ছেলেটি মারা গেছে সে কিন্তু ওখানকার লোকাল ছেলে, ওই গ্রামেই বাড়ি। কি বলবে গ্রামের লোককে? স্যার আমি বলছি তো, আমি সামলে নেব। ভোটের আগে যদি ওই বিজয় মাহাতো আর গ্রিন স্টারের প্রত্যেককে খুঁজে না মারতে পারো, তাহলে ট্রান্সফার নয়, অন্য কিছু হবে এই বয়সে। আমাকে একটা সপ্তাহ সময় দিন স্যার। ওরা কালকের ঘটনার পর হয়তো কিছুটা সজাগ হয়ে গেছে। তাও আমি বিকেলের মধ্যে সাহেবকে পুরো রিপোর্ট দেব। আরে রাখো তো, তোমার মিডিয়াকে কি বলবো সেটা লিখে পাঠাও। ফোনটা রেখে আরেকজনকে ফোন করে আইজি। গুড মর্নিং স্যার, আপনার কথা মতোই সব হয়েছে। আশা করি কালকের মধ্যেই প্রেস কনফারেন্স করতে পারবেন। সত্য বলে ছেলেটার বডিটা পাওয়া গেছে? না স্যার, তবে ইউনিফর্মের কিছু টুকরো পাওয়া গিয়েছিল, সেগুলো আমরা সাদা কাপড়ে জড়িয়ে ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি মনে হলো এসপি, ওর গ্রামের বা বাড়ির লোকেরা কোনো সমস্যা তৈরি করতে পারে? দেখে তো মনে হলো না স্যার। বডি বাড়িতে পাঠিয়ে আমি ওখানে 20-25 মিনিট মতো বসেছিলাম। ওর মাকে আমি একবারও কাঁদতে দেখিনি। ঠায় চুপচাপ উঠোনে বসেছিল বডিটার দিকে তাকিয়ে। কি মনে হয়, নিজের ভাগ্নের শেষকৃত্য করতে কি বিজয় মাহাতো বা অন্য কেউ আসতে পারে? আসতে তো পারে স্যার, বিজয়কে টেনে আনার জন্যই কি তাহলে? একটু পরেই সার্কিট হাউসে চিফ সেক্রেটারি ম্যাডামের সঙ্গে মিটিং রয়েছে। 2 কোম্পানি সেনা দিয়ে ওরা গ্রামটা বাইরে থেকে মুড়ে ফেলবে। আর গ্রিন স্টারের লোক যদি গ্রামে পা রাখে তাহলে সঙ্গে সঙ্গে ওদের তুলে নেবে। চেষ্টা করো মেরে না ফেলা, আর যদি মরে যায় তাহলে মাথায় রেখো ওদের মুখ যেন চেনা না যায়। কথাটা বলেই আইজি স্যার নিজের ফাইলটা হাতে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে কালো স্করপিওতে উঠে পড়েন সার্কিট হাউসে রওনা হওয়ার উদ্দেশ্যে। সামনে পাইলটকে বলো একটু জলদি টেনে দিতে, এখানকার এসপিদের আমি ভরসা করি না। সামনে পাইলট কার ধুলো উড়িয়ে আরো জোরে ছুটতে শুরু করে আইজি স্যারের নির্দেশে। খানিকক্ষণের মধ্যেই আকাশে ঘন কালো মেঘ জড়িয়ে আসে, আর অপ্রত্যাশিতভাবে ধুলোর একটা ঝড় অনুভব করতে পারে গাড়িতে বসে থাকা প্রত্যেক পুলিশ কর্মী। আচমকাই সামনের পাইলট কারের টায়ারে পাংচার হয়ে যায় এবং গাড়িটা কিছুটা দূরে ছিটকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে কি হলোটা কি? ঝটপট টায়ার ঠিক করে সার্কিট হাউসে এসো, দাঁড়ানোর সময় নেই আমার। কাঁচা রাস্তা থেকে পিচের রাস্তা ধরে সার্কিট হাউস এসে পৌঁছায় সমরবাবু। গাড়িতে আসার পথে যে 22 মিনিট তিনি পেয়েছেন, সেই সময়টুকু হিসেব কষে নিয়েছেন গোটা দিনের। এবার সেই হিসেব দেওয়ার পালা। কলকাতা থেকে আসা চিফ সেক্রেটারি মায়া ভাদুরীকে। তার জন্য নিজেকে প্রস্তুত করে নিলেন সমরবাবু। ম্যাডাম আসবো? বসো। তোমার জন্য এতগুলো প্রশ্ন রয়েছে যে সব উত্তর হয়তো দিয়ে উঠতে পারবে না, তবে রাইটার্সের জন্য কি উত্তর তৈরি করে রেখেছো সেটা অবশ্যই টেবিলে রেখে যাবে। কাল রাতে একটা ভুল হয়েছে, মানছি সেটা,
আমরা ফেল করেছি ঠিকই, কিন্তু পুরোপুরি দোষটা আমার টিমের বা আমাদের প্ল্যানের ছিল না, বরং ডিটেক্টর কাজ করেনি, যেটা কলকাতা থেকেই আমাদের এখানে আসে। কিন্তু তাই বলে মাঝরাতে গোটা টিম নিয়ে ফেরত কেন চলে এলে? কারণ আরও ছেলে না হলে মারা যেত। আমাদের অপারেশনটা গ্রিন স্টারের বিরুদ্ধে, ল্যান্ডমাইনের বিরুদ্ধে না। নাকি গোটা গ্রিন স্টারের লোকেদেরকে পালিয়ে যাওয়ার রাস্তা করে দিতে কোনো সেটিং করেছো নাকি? মানে কি বলতে চান আপনি? এই ছবিটা মনে পড়ছে? এটা নিশ্চয়ই তোমার ছবি। এতে কি প্রমাণ হয়? 32 বছর আগে ইয়াং অফিসার সমর চক্রবর্তী এই মাটিতেই এসেছিল বিজয় মাহাতোর গ্রিন স্টার আর বাদল সিংহের আরিফ দলের মধ্যে চলতে থাকা লাগাতার ঝামেলার সময়। কি তাই তো? হ্যাঁ, তখন পুলিশ আর সরকারের সাথে গ্রিন স্টারের দলীয় নেতৃত্বের বোঝাপড়া ছিল। সবাই মিলে চেয়েছিল যে আরএফকে এই অঞ্চল থেকে সরিয়ে দিতে, কারণ তারা নিজেদের দাবি রাখতে পার্টির নেতা মারছিল। আর সেই সময় আহত অবস্থায় তুমি প্রায় 14 দিন নিরুদ্দেশ ছিলে, আর তারপর ম্যাজিক্যালি সুস্থ হয়ে এই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলে। তোমার বাবা বড় আমলা ছিলেন, তাই আর এই নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তবে গ্রামের লোকেরা বলে সেদিন আরএফের গুলিতে আহত হয়ে পড়ে থাকার পর গ্রিন স্টারের একটি মেয়ে তোমাকে প্রাণে বাঁচিয়েছিল। তাই এখন ঋণ শোধ করছো নাকি? ম্যাডাম, 32 বছর আগে কি হয়েছে তার সাথে আমার আজকে ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার ডিসিশনের কোনো সম্পর্ক নেই। আর 32 বছর আগে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমার খুব ভালো করে মনেও নেই। ইনফ্যাক্ট প্লিজ সমর চক্রবর্তী, এই গ্রামের লোকেরা বলে একটি মেয়ের সঙ্গে তোমার... ম্যাডাম! চিৎকার করো না সমর। এই একই গ্রামে এই অপারেশনটার দায়িত্ব নেওয়া তোমার একেবারেই উচিত হয়নি, কিন্তু এখন যখন নিয়ে ফেলেছো তখন কাজটা সেরে তবে কলকাতায় ফেরত আসবে, নয়তো আর ফেরত আসার কোনো দরকার নেই। ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, শুনে নেবেন কি কথা হয়েছে। আজকাল মনে হয় ম্যাডাম আপনাকে আর খুব একটা ভরসা করেন না। কলকাতা ফিরতে ফিরতে আপনি যদি চেয়ারে থাকেন তাহলে নিশ্চয়ই দেখা করে যাব। এমন সময় সমরবাবুর ফোন বেজে ওঠে। ফোনের ওপার থেকে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত একটি গলা শুনতে পাওয়া যায়। হ্যালো স্যার, আমাদের টেম্পোরারি পুলিশ কোয়ার্টারে একজনও পুলিশ কর্মী বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখতে পাচ্ছি না। মানে কি বলছো? স্যার, আমি একবার গ্রামে টহল মারতে গিয়েছিলাম, আর সেখান থেকে ফিরে এসে দেখলাম আমাদের গোটা পুলিশ কোয়ার্টারটা ফাঁকা। কাউকে যোগাযোগ করা যাচ্ছে না, এমনকি আমাদের ওয়াকি টকিও ঠিকঠাক মতো কাজ করছে না। এটা কি করে সম্ভব? আমি আধ ঘন্টা আগে কোয়ার্টার থেকে বেরিয়েছি। কোথায় যাবে সবাই? স্যার, আমি জানি না, আমার খুব ভয় করছে স্যার। আমার সাথে রাঘব আর ইন্দ্র আছে। গ্রামের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি স্যার, মানে যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। একটা অদ্ভুত যন্ত্রের আওয়াজ যেন আমাদের গোটা চারপাশটাকে ঘিরে ধরেছে। আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না স্যার। আপনি প্লিজ ফোর্স নিয়ে এখানে এসে আমাদেরকে নিয়ে যান। কিছু একটা চলছে এখানে। আমাকে 10টা মিনিট সময় দিন। কি প্রবলেম? কলকাতায় ম্যাডামকে ফোনটা আমি করব না তুমি? প্লিজ ম্যাডাম, আমাকে 1 ঘন্টা সময় দিন প্লিজ, ইটস আর্জেন্ট। মহাভারতের কথা আসলে এই ভারতের কতটা কথা আমার জানা নেই। মহাভারতে তো অনেক চরিত্র রয়েছে, কিন্তু মূল কাহিনী বাকি সব মহাকাব্যের মতোই একটি পরিবার, কয়েকজন মানুষের মধ্যেই ঘোরাফেরা করছে। যেন এই গোটা দেশটার মহাকাব্য আসলে একটা পরিবার, কয়েকটি মানুষের মধ্যেই শুধুই সীমাবদ্ধ। অথচ সেই মহাকাব্যে হিড়িম্বা ছিলেন। ভীম আর হিড়িম্বার সন্তান ঘটোৎকচ ছিলেন। তাদের পরিণতি কি হয়েছিল? না, সে কথা মহাভারত স্পষ্ট করে বলে না, সে কথা উল্লেখ করেননি কোনো মহাকবি।
ভীমের সঙ্গে সাক্ষাতের পর পরবর্তী কয়েকটা মাস ছিল হিড়িম্বার কাছে একেবারে স্বপ্নের মতো। ভীমের প্রেমে পাগল এক জঙ্গল কন্যা ভুলে গিয়েছিল তার বাস্তবকে। স্বপ্নে বিভোর সেই দিনগুলো কেটেছিল কয়েকটা প্রহরের মতো করে। অবশেষে, হ্যাঁ অবশেষে ভীম আর হিড়িম্বার প্রেম পূর্ণতা পেল এক পুত্র সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে। সেই পড়ন্ত বিকেলে শেষবারের মতো পাণ্ডু পুত্র ভীম হিড়িম্বার সামনে এসে দাঁড়ায়। শর্ত পূরণ হয়েছে হিড়িম্বা, মনে আছে? মনে আছে, কিন্তু কিন্তু আর কিছুদিন তুমি কাছে থাকলে। সে কথা তো ছিল না হিড়িম্বা। তোমাকে তো একেবারে শুরুতেই বলে দিয়েছিলাম, যেদিন তোমার সন্তান জন্ম নেবে সেদিন হতেই আমার ছুটি। জানি, আমার সব মনে আছে। এই দুধের সন্তান কি একবারও তার পিতৃস্নেহ পাবে না? এই পুত্রের কাছে এখন থেকে তুমি ওর মাতা, তুমি ওর পিতা। বেশ, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন বিশাল এই যাত্রাপথ আপনার বীরত্বকে আদর্শ করে পেরোতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে হিড়িম্বা। পাণ্ডব বংশের রক্ত বইছে তোমার সন্তানের ধমনীতে। তার বীরত্বের সামনে এই পৃথিবীর বহু বীরেরা মাথা নোয়াবে। আর আর এই ধর্মযুদ্ধে যখনই ঘটোৎকচের প্রয়োজন পড়বে, আমি বার্তা পাঠাবো, তুমি ওকে সেইভাবে প্রস্তুত করবে, কথা দাও? অবশ্যই, আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে ওকে আপনাদের যোগ্য করে তুলব। পুত্র হিসেবে নয়, একজন যোদ্ধা হিসেবে, যাতে যখনই দরকার পড়ে মা হিসেবে নয়, বরং এক বীরের প্রণয়ী আর একজন বীরের মা হিসেবে আমি আমার সন্তানকে আপনার জন্য যুদ্ধে পাঠাতে পারি। নিজের ফোনটা পকেটে ঢুকিয়ে তৎক্ষণাৎ চিফ সেক্রেটারির ঘর থেকে ছুটে বেরিয়ে নিজের কালো স্করপিও গাড়িতে উঠে পড়ে সমর। সঙ্গে ওর ড্রাইভার আর অফিসার কনিষ্ক। পাশাপাশি নিজের ফোন থেকে বিভিন্ন সিকিউরিটি পার্সোনাল এবং কেন্দ্রীয় বাহিনীর কমান্ডারদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। আমি বুঝতে পারছি না কারোর ফোন কানেক্ট হচ্ছে না কেন, প্রবলেমটা কি? স্যার, আমাদের তো জেলা থেকে আরো ফোর্স ডেকে নেওয়া উচিত। আমি যোগাযোগ করেছি কনিষ্ক, কিন্তু ফোর্সের পৌঁছতে আরো 1 ঘন্টা লাগবে। পুলিশ কোয়ার্টারের যত কাছে পৌঁছাতে থাকে সমরের গাড়ি, ততই আকাশ আরো অন্ধকার হয়ে আসতে শুরু করে। মেঘের গর্জন আর বিদ্যুতের জলকানিতে খানিকটা অদ্ভুত ঠেকে সমর আর কনিষ্কের। এই শীতের দুপুরে এমন আকাশ এর আগে কখনো দেখেনি কেউ। বিশেষ করে এই টাউনে 15 মিনিট আগেও দিব্যি রোদ ছিল। হঠাৎ কনিষ্ক খেয়াল করে এই ফেরার রাস্তাটা চেনা নয়। দাদা, এটা কোন রাস্তা এলাম? আমরা তো এই রাস্তা দিয়ে ফিরিনি, আর কালকেও এই রাস্তা দিয়ে যাইনি। এই রাস্তাটা কোথায় খুঁজে পেলি? স্যার, আমিও ঠিক বুঝতে পারছি না। এটা ছাড়া আর কোনো রাস্তাও ছিল না। এই রাস্তা দিয়ে এসেছে, কিন্তু এই জায়গাটা তো খুবই অচেনা লাগছে। আমরা কি ফিরে যাবো স্যার? ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ডান দিকে বাঁ দিকে যখন আর কোনো রাস্তা নেই, তাহলে এই রাস্তা ধরে সোজা চলো, নিশ্চয়ই মেন রাস্তায় পৌঁছে যাব। রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, এরা কারা? আচমকা ব্রেক কষিয়ে গাড়ি দাঁড় করায় ড্রাইভার রানা। গাড়ির মধ্যে থেকেই 3 জনই দেখতে পায় রাস্তার অপর পারে প্রায় 50 জন মানুষ দাঁড়িয়ে আছে হাতে শাবল কুড়ুল নিয়ে। কিন্তু সকলেই মুখে পড়ে আছে একটা রঙিন মুখোশ। আর দূর থেকে মাদল আর উলুর ধ্বনি শোনা যাচ্ছে।
তোমরা এখানেই বসো, আমি বাইরে গিয়ে ওদের সাথে কথা বলছি। ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা বেশ ক্ষেপে আছে, হাতে অস্ত্র আছে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। কোনো প্রয়োজন নেই, বন্দুকে গুলি আছে কিনা দেখে নাও। স্যার, বন্দুক দেখে ওরা হামলা করতে পারে। তোমার কি মনে হয় কনিষ্ক, ওরা আমাদেরকে এমনিও এখান থেকে যেতে দেবে? ওরা মাহাতোদের সংগঠনের লোক। কিন্তু স্যার, আমরা তো শিওর নই, মানে এরা তো সাধারণ গ্রামবাসীও হতে পারে। হয়তো অন্য কোনো সমস্যা থাকলে সমাধান করতে হবে। হাতে বন্দুক নিয়ে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আইজি সমর চক্রবর্তী। কনিষ্ক সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে। এখনই রাস্তা ফাঁকা করে দাও, পুলিশের রাস্তা আটকে রাখার ফল কিন্তু ভালো হবে না। সরে যাও এক্ষুনি। প্লিজ আপনারা সরে যান, আমরা একটা বিশেষ ডিউটিতে রয়েছি। আপনাদের কি সমস্যা বলুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু এখন নয়। গোটা ভিড় থেকে একটি মানুষেরও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তারা ঠাঁয় দাঁড়িয়ে থাকে অস্ত্র হাতে নিয়ে, যেন তারা এই রাস্তার কোনোদিনও সমর আর কনিষ্ককে ছেড়েই দেবে না। দূরে জঙ্গল থেকে একটা অদ্ভুত রহস্যময় শীতল বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেন কেউ জোরে জোরে একটা যন্ত্র দিয়ে মন্ত্র পড়ছে। ভিড় থেকে একজন মহিলা সামনে এগিয়ে এসে শুধুমাত্র আইজির দিকে আঙুল তুলে দাঁড়িয়ে থাকে, যেন সে ইশারায় এটাই বলতে চায় যে এই আইজি সমর চক্রবর্তী শুধুমাত্র ওদের শিকার, ওকে যেন ওদের হাতে তুলে দেওয়া হয়। স্যার, এবার মানুষের ভিড় ঘিরে ফেলে কনিষ্ক আর আইজিকে, আর একটু একটু করে দুজনে হারিয়ে যায় ভিড়ের মধ্যে। গ্রামের চারিপাশ থেকে শুনতে পাওয়া যায় বাদ্যযন্ত্রগুলো আরো আরো জোরালো হয়ে বাজতে শুরু করে, যেন এক যুদ্ধের সূচনা হতে চলেছে। বড়বাবুর চোখের বাঁধনটো খুলি দে। কোথায় নিয়ে এসেছো তোমরা আমাকে? তোমাদের যদি অতই সাহস থাকে তো নিজেদের মুখোশ খুলে নিজেদের মুখ দেখাও। ও গুলিটো চালাইবার আগে আপনারা কি আমাদের মুখটা দেখা গুলি চালান? সরকারি অফিসের ফোনটো আইলে আপনারা ট্রিগারটা চাইতে কি দুইবার ভাবেন? তাহলে আজকে হঠাৎ আমাদের মুখটা দেখা কি করে লিবেন? কেন নিয়ে এসেছো এখানে? পুলিশ কোয়ার্টারের বাকি লোকদেরও নিশ্চয়ই এখানেই তুলে এনেছো। পুলিশ কাকু, শহর থেকে যে ল্যান্ডমাইন এনেছিলেন সেগুলো কোথায় বিছিয়েছিলেন? কে তুমি? কিসের ল্যান্ডমাইনের কথা বলছো? শহর থেকে আপনার গাড়িতে করে যে অনেক অনেক বুম এসেছিল। ও, তোমরা তাহলে আমাকে ওই সত্য বলে ছেলেটার জন্য ঘিরে ধরেছো, তাই তো? মাথায় রেখো, একজন সরকারি পুলিশ কর্মী ছিল, ও নিজের ডিউটি করতে গিয়ে প্রাণ হারিয়েছে, তাই আমি তোমাদের কোনো কৈফিয়ত দেব না। এই বাচ্চাটাকে সামনে না রেখে তোমাদের নেতাকে পাঠাও। বাচ্চা ছেলেটাকে মারবার কি খুব দরকার ছিল? ও তোমাদের সংগঠনের ল্যান্ডমাইনে মারা গেছে, তোমরা দায়ী ওর মৃত্যুর জন্য, তোমরা দায়ী। মিছা কথা, 3 বছর হয়ে গিয়েছে সংগঠন আর ল্যান্ডমাইন ব্যবহার করেনি। এটা আমাদের নীতির বিরুদ্ধে। কলকালির রাস্তা দিয়ে 4 দিন আগেও মানুষ যাতায়াত করেছে। কার অর্ডারে ল্যান্ডমাইন বিছাইছিলেন কালকে? তোমরা ভুল খবর পেয়েছো, এরকম কিছুই হয়নি। পুলিশ সব রকম ভাবে চেষ্টা করছে সংগঠনের লোকদের সঙ্গে আলোচনায় বসার। আপনার কি এখনো মনে হয় যে এই মিথ্যা গল্পগুলোকে সাজিয়ে আপনি পেরে উঠতে পারবেন? আর 1 ঘন্টার মধ্যে আমাদের লোক শহর থেকে এখানে ছুটে আসবে, তখন গোটা গ্রামের সামনে তোদের মুখোশ খুলে টানতে টানতে জেলে নিয়ে যাবে, এটা মাথায় রাখিস। পিছনটায় তাইকা দেখুন, ইয়াদেরকেই দায়িত্ব দিয়েছিলেন তো? ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাতেই আইজি সমর চক্রবর্তী দেখতে পান একটা প্রাচীন লাল রঙের বটবৃক্ষ। সেখান থেকে 4 জন পুলিশ কর্মীর দেহ দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ঝুলছে। এইটুকু দেখে বোঝা সম্ভব যে শরীরে এখনো প্রাণের কিছুটা অবশেষ রয়েছে। তোমরা কি মানুষ না রাক্ষস? ওরা সকলেই বেঁচে আছে, কিন্তু কোনো দিনই
ঘুম থেকে আর উঠতে পারবে না। একটু একটু করে শরীরগুলো কঙ্কাল হয়ে যাবে, কিন্তু তবুও ওদের হয়তো আর মৃত্যু হবে না। তোমরা ভাবতেও পারছো না এর কি পরিণতি হবে। কনিষ্ক বাবু, শুনেছি আপনার একটা মেয়ে আছে। ভয় দেখাচ্ছ? কিন্তু মেয়েটা তো আপনার নিজের না, কোনো এক বড় নেতার সাথে আপনার স্ত্রী। চুপ করুন প্লিজ, প্লিজ চুপ করুন। স্যার 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 এরা কারা? এটা কি করে সম্ভব? শুনেছি আপনার মেয়ে দুবার আত্মহত্যার চেষ্টা করেছে। আমাদের ছেলেরা গ্রামের টেলিফোন বুথেই দাঁড়িয়ে আছে। আপনার মেয়ের কাছে এই খবরটা পাঠাতে 5 মিনিটও সময় লাগবে না যে ওর প্রাণের বাবা নিজের প্রমোশনের জন্য খাদ্যমন্ত্রীর ঘরে ওর মাকে জোর করে পাঠিয়েছিল, আর তারই ফলস্বরূপ। আমাকে মারতে চাইলে মারো, কিন্তু কনিষ্কর মেয়েকে নিয়ে একটা কথা বলবে না প্লিজ। সরকার যখন আমাদের মারে তখন কি আমাদের ছেলে মেয়েদের একটু দয়া মায়া করেন? আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এই অঞ্চলে ইউরেনিয়াম পাওয়া যেতে পারে, তাই সরকারের প্রথম কাজ ছিল গ্রিন স্টারের মতো সংগঠন আর গ্রামের মানুষকে এলাকা থেকে পার্মানেন্টলি সরিয়ে দেওয়া। ল্যান্ডমাইনে একজন পুলিশ কর্মী মারা গেলে গ্রামের লোকেদের এখান থেকে সরানো আরো সহজ হতো। কি বলছিস তুই কনিষ্ক? চুপ করে থাক। তাহলে ল্যান্ডমাইন কেন? সত্য কেন? গ্রিন স্টারের সাথে মিটিং হলে সেটা সরকারের জন্য ভালো হতো না। বিরোধীরা বলতো আপোষ করা হয়েছে। সত্যকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না, কিন্তু 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 তারপরই মুখ্যমন্ত্রীর ফোন আসে কাল সকালে। একজন পুলিশ কর্মী মারা গেলে গ্রিন স্টারের লোকেদের মেরে ফেলা, অন্যদিকে গ্রামের লোকেরা গ্রিন স্টারকে শেল্টার দেয় বলে গ্রামের লোকেদের এই অঞ্চল থেকে সরিয়ে দিতে আর কোনো সমস্যাই হতো না। পুলিশ কাকু, কাল রাতে ল্যান্ডমাইন বিছানো রাস্তা দিয়ে আমার বন্ধুরাও ফিরছিল পালা দেখে। তুমি কি জানো ওরা কোথায় আছে? ওরা তো সকালে বাড়ি ফিরলো না। আচ্ছা, ওরাও কি সত্য দাদার সঙ্গে খেলা করতে গেছে? আমি বাচ্চাটাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকি। মাটিতে হাঁটু মুড়ে বসে নিজের মুখোশটা টান মেরে খুলে ফেলি। আমার মুখটা দেখতে পেয়ে যেন পাথর হয়ে যায় আইজি সমর চক্রবর্তী। কে 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 তুমি? কি নাম তোমার? ঘটনার আকস্মিকতায় আমি নিজের 2 হাত দিয়ে মাটি আঁকড়ে ধরি। দূর থেকে হঠাৎ শুনতে পাই বিপদ সংকেত বাঁশির শব্দ। হীরা, হীরা, এটা কি তুমি? জবাব দাও প্লিজ। হীরা, স্টাফ কোয়ার্টারের অফিসে নিজের টেবিলে বেশ কিছু ফাইল আর কাগজপত্র নিয়ে হাঁপিয়ে ওঠে মায়া। মায়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট একজন 70 ঊর্ধ্ব বয়স্ক ভদ্রলোককে নিয়ে ম্যাডামের ঘরের বাইরে এসে দাঁড়ায়। আরে, আপনাকেই তো খুঁজছিলাম মাস্টারমশাই। বসুন বসুন, চা খাবেন না অন্য কিছু বলবো? সরকারের লোকেরা তো আমাকে ভুলেই গেছে ম্যাডাম। বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি? হ্যাঁ, একটা খুব জরুরি বিষয় আপনার থেকে জানার ছিল বটে। দেখুন, এই অঞ্চলে এমন কোনো ঘটনা ঘটেনি যা আপনার চোখ বা কান এড়িয়ে গেছে, তাই একমাত্র আপনাকেই ভরসা করতে পারি। আপনার আইজি সমর চক্রবর্তীকে মনে আছে? ওর কম বয়সের একটা গল্প আছে না? আচ্ছা মাস্টারমশাই, এই সত্য ছেলেটা কে? মনে থাকবে না কেন ম্যাডাম? সেই সময় কি আর ভুলে যাওয়া যায়? সত্য আমার ছাত্র। আমাকে তো ওই বিজয় মাহাতোর লোকেরা মেরেই ফেলতো যদি ওইটুকু বয়সে গুলি বন্দুকের সামনে বুক চিতিয়ে সত্য রুখে না দাঁড়াতো।
আর সমরবাবুকে আমি চিনি তারও আগে থেকে। 91 সালের ভাদ্র মাস, তখন এই অঞ্চলে মারামারি কাটাকাটির ঝামেলায় গ্রামের বহু লোক নিজের বাড়ি ঘর ছাড়া হয়েছে। সদ্য তৈরি হওয়া গ্রিন স্টার আর ওদিকে এই এলাকার পুরনো সংগঠন RF-দের ঝামেলার জেরে প্রায় 17-18 জন পুলিশ মারা যায়। আর ওদিকে গ্রামবাসীও কিছু কম মারা যায়নি। বিশেষ করে জমিদার, সরকারি আমলা, NGO-র লোকজন। অল্প বয়সী সমরবাবু শুনেছি সেই সময় RF-এর গুলিতে আহত হয়ে যান। লোকেরা ভেবেছিল সমরবাবু মারাই গেছেন, কিন্তু যে বিজয় মাহাতোকে সমরবাবু মারতে এসেছিলেন, সেই বিজয় মাহাতোর নিজের বোন হীরা ওকে বাঁচিয়ে নিজেদের আস্তানায় প্রায় 15-16 দিন রেখেছিল। কিন্তু সমরবাবু শহর ফেরার পর কোনো দিনই এই গ্রামের দিকে ফিরেও তাকায়নি। হীরারও অল্প বয়স তখন। সবচেয়ে মজার ব্যাপার যে তার 1 বছরের মাথায় হীরার একটা ছেলে হয়, আর ওই ছেলেটাই কালকে মারা গেছে। হয়তো আপনি খবরও পেয়েছেন। ওই তো আমার ছাত্র সত্য। কি বলছেন মাস্টার মশাই? কাল যে কনস্টেবল মারা গিয়েছে সে সমরের? হ্যালো, হ্যাঁ ম্যাডামকে বলো জরুরি দরকার, আমি অপেক্ষা করছি। এক মিনিট, আমি পুরোটা ঠিক বুঝে উঠতে পারছি না। সবটা কেমন জড়িয়ে যাচ্ছে, খুবই জটিল হয়ে যাচ্ছে। আপনাকে সমর চক্রবর্তী ঠিক কিভাবে চেনেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি যে সরকারের ওপরতলার অনেকেই জড়িয়ে আছে এই গোটা অপারেশনে, কিন্তু ওই বটগাছ, মন্ত্র, ধামসা মাদল আর ওই মহাভারত, কি বলছেন? চারিপাশে বিপদের সংকেত পেয়ে আমরা বুঝতে পারি আশেপাশে পুলিশের লোক এসে পৌঁছেছে। শম্ভুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, দিদি, তোমরা সবাই এইখানটাতেই থাইকো। এই এলাকায় ওরা ঢুকতে পারবেনি। আমি বাইরে গিয়ে সামাল দিচ্ছি। যতক্ষণ না আমি বলবো তোমরা কেউ বাইরে আসবেনি। এমন সময় আচমকা শোনা যায় পর গুলির শব্দ, তারপর গুলির বৃষ্টি। নিমেষের মধ্যে শম্ভু মাটিতে লুটিয়ে পড়ে। ওর পিঠ থেকে রক্ত গড়িয়ে এই মাটিকে লাল করে দেয়। একে একে রাজু, লালি, মনু শ্যামার শরীরে গুলিতে ঝাঁঝরা করে দেয়। লালি রে, মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারি না। কি হচ্ছে, কেন হচ্ছে? চোখের সামনে সবার শরীর মাটিতে একের পর এক লুটিয়ে যেতে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই রক্তে লাল হয়ে যায় গাছতলার মাটি। বট গাছটার শাখা প্রশাখাগুলো যেন নুইয়ে পড়ছে মাটিতে।
ফিরে আসছে ধোঁয়াশা, ধোঁয়াশা ঘেরা কালো আকাশ, বুটের আওয়াজ মাটিকে কাঁপিয়ে তুলছে। আইজি শহরের মুখে তখন একটা নির্মম হাসি। নিজের মুখের ভিতর থেকে একটা জিপিএস চিপ সে তু করে ফেলে দেয়। ভর্তি করা পুলিশ আর তার বাহিনীর লোকেরা মাটি কামড়ে পা ফেলে বন্দুক হাতে এগিয়ে আসতে থাকে আমাদের দিকে। हाथ ऊपर कर नहीं तो गोली मार देंगे। হ্যালো হ্যালো, আমরা এখানে। হ্যালো হ্যালো। পুলিশের লোকেরা ছুটে গিয়ে আইজি আর কনিষ্ককে মুক্ত করে। গোটা এলাকা তখন বারুদের ধোঁয়া আর গন্ধে কালো হয়ে রয়েছে। আশেপাশে লুটিয়ে রয়েছে আমাদের গ্রামের ভাই বোনেরা। কেউ কেউ তখনও বেঁচে আছে, বেঁচে ছিল। কয়েকজনের মাথায় পুলিশ তখন বন্দুক ঠেকিয়ে রেখেছে। আর এক কোনায় একটা 12 বছরের শিশুকে আঁকড়ে দাঁড়িয়ে আছি আমি। হীরা কিস্কু উন্মাদের মতো অসহায়। কি বলেছিলাম না ফল ভালো হবে না? বলেছিলাম চুপচাপ মিটিয়ে নিতে, কিন্তু না, তোমাদের আবার প্রতিশোধ প্রতিরোধ এই সব চাই, তাই না? এখানে এনে আমাদের কাজটা সোজাই করে দিয়েছ। এই এলাকা খুঁজে বের করার ক্ষমতা সত্যিই কারণ নেই, তাই লাশের কোনো হিসেবও দিতে হবে না। তবে একটা কথা মানতেই হবে যে বেশ কনভিন্সিং বানিয়েছো যে একটা। সত্যি লোকে দেখতে একটা মায়া টায়া গোছের কিছু ভাববে। কে টাকা জোগায় এসবের? কে টাকা জোগায়? এই মাটির ইতিহাস আপনি জানেন না স্যার। এই রক্ত কখনো শুকিয়ে যাবে না। আমরা ফিরে এসেছি, আবার ফিরে আসব। তা সে আপনি যত বড়ই ফোর্স নিয়ে আসুন না কেন, আসবই আসব। सर इन लोगों के साथ क्या करना है? মেরে ফেলো, কিন্তু তার আগে এই বট গাছ থেকে আমাদের পুলিশদের বডিগুলো নামিয়ে গাছটা চালিয়ে দাও। গাছটা চালিয়ে দাও। আর মহিলাদের কি করব স্যার? সবাইকে সবাইকে। কথাটা বলা মাত্র আকাশে আবার মেঘের গর্জন শুরু হয়। প্রায় জনা 10 পুলিশ নিজেদের গাড়ি থেকে পেট্রোল নিয়ে এসে প্রথমে গ্রামের সকলের গায়ে ছড়িয়ে দেয়, তারপর এগিয়ে যায় মায়াবী বট গাছের দিকে আর ভিজিয়ে দেয় বট গাছের গুড়িকে পেট্রোল দিয়ে। হীরা, শুনেছি তোর নাকি একটা ছেলে আছে? এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি আমি। নির্বিকার হয়ে একবার শুধু আশেপাশে গ্রামের সকলের দিকে ফিরে দেখছিলাম। পেট্রোলে ভিজে গ্রামের লোকেরা যখন মৃত্যু স্বীকার করে হাঁটু মুড়ে মাটিতে বসিয়ে আছে, তখন বন্দুকধারী পুলিশরাও একটু একটু করে দূরত্ব তৈরি করলো। একজন পুলিশ নিজের পকেট থেকে একটা লাইটার বের করে সেটা বট গাছের দিকে ছুঁড়ে দিল। ভয়ে গ্রামের লোকেরা চিৎকার করতে থাকে আর বট গাছ থেকে আগুনের রেখা ধীরে ধীরে এগোতে থাকে গাছের সামনে থাকা মানুষগুলোর দিকে। তবুও তখন নির্বিকার হয়ে বসেছিলাম।
আইজি থেকে শুরু করে সকল পুলিশ কর্মীরা সরে দাঁড়ায় কিছুটা দূরে। আর আবারও শুরু হয় বজ্রপাত আর এক অকল্পনীয় বৃষ্টি। সেই নিভে যায় চারিদিকের আগুন। দূরে দাঁড়িয়ে থাকা আইজি কিছুটা অবাক হয়ে বাকি পুলিশদের দিকে তাকায়। আশপাশ থেকে আবার সেই মায়াবী মন্ত্র আর মাদলের শব্দ শুরু হয়। শরীরের সব ভার আঁকড়ে ধরে উঠে দাঁড়ায়। আর এগোতে থাকি বৃষ্টিতে ভিজে থাকা পুলিশ কর্মীগুলোর জটলার দিকে। আইজি খানিকটা ভয় পেয়ে যায় আর চিৎকার করে অর্ডার দেয়, সকলে একসঙ্গে নিজেদের বন্দুক তাক করে বটে আমাদের দিকে, কিন্তু ট্রিগার প্রেস করলেও কোনো বন্দুক কাজ করেনি সেদিন। বারবার চেষ্টা করলেও একটা গুলিও বের হয়নি কোনো বন্দুক থেকে সেদিন। গ্রামের সকলে হাত জোর করে উঠে দাঁড়ায়। ততক্ষণে পুলিশ কর্মীরা কিছুটা ভয়ে পিছু পা হতে শুরু করে দিয়েছিল। এটা কি করে পসিবল? এতগুলো অসম্ভব একসঙ্গে কি করে হতে পারে? কেন রাক্ষসরা এইটুকুও পারবে না? তারপর 27 জন পুলিশ কর্মীর সাথে কি হলো? অ্যাকচুয়ালি কি হলো আপনাদের? গ্রামের লোকেরা একে একে নিজেদের কুড়ুল, শাবল, তলোয়ার সব হাতে তুলে নেয় আর একে একে এই গ্রামের সাথে হওয়া প্রতিটা অন্যায়ের শোধ নেওয়া শুরু করে। পুলিশ কর্মীদের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। নিমেষের মধ্যে শম্ভুরে শুধু বেঁচে থাকেন আইজি সমর চক্রবর্তী। এরা আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে বলো, আমাকে এক্ষুনি বলো। আমাকে মেরে ফেলো না এরা, আমি তোমাদের পায়ে পড়ছি এরা, আমি তোমাদের পায়ে পড়ছি। চিৎকার করে মিনতি করতে থাকে আইজি। পাশে কনিষ্কর দেহ পড়ে আছে। সেদিন রাতে সত্য ছাড়াও গ্রামের আরো 4 জন বাচ্চা মারা গিয়েছিল ওই ল্যান্ড মাইনে। আর সত্য আইজি বাবু, ওই সত্য আপনারই ছেলে। সত্য রে। আমার ছেলে, সত্য আমার ছেলে, সত্য আমাদের ছেলে। হীরা, হীরা।
তো আপনার ছেলে, কিন্তু এই কথাগুলো আমি কোর্টে গিয়ে কি করে বলবো? কে বিশ্বাস করবে? আর করলেও কি প্রমাণ আছে যে আপনি 27 জন পুলিশকে এক হাতে খুন করেননি? আপনি বিশ্বাস করলেন? হ্যাঁ, মানে ওই খানিকটা আর কি, খানিকটা। বিশ্বাস করানোর দায় আমাদের নাম উন্মেষবাবু। আপনি বাড়ি ফিরে যান। এই শহরের মানুষেরা যেন এই গল্পটাই জানতে পারে। শুধু এই একটাই অনুরোধ করব আপনার কাছে, আমরা মরে যাই না, সববার মরে যাই না উন্মেষবাবু। প্রতিটা মহাভারতে হিড়িম্বারা হেরে যাবে না, প্রতিটা কুরুক্ষেত্রে ঘটোৎকচরা প্রাণ দেবে না, প্রতিবার মহাকাব্য শুধু কৌরব আর পাণ্ডবদের মধ্যে ঘুরপাক খাবে না। নতুন মহাকাব্য রচিত হবে, নতুন মহাভারত। এই ভারতের মহাকাব্য শুধু কৌরব আর পাণ্ডবদের নিয়ে নয়, সেই সব হিড়িম্বা আর ঘটোৎকচদের নিয়ে যারা এতকাল শুধু দিয়েই এসেছে, ফেরত পায়নি কিচ্ছু। এই কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ নয়, হয়ে উঠবে ন্যায় যুদ্ধ। ভাগিদারির জন্য নয়, সমানাধিকারের জন্য ন্যায়, বাঁচার জন্য ন্যায়। বুঝলেন উকিল বাবু? বাঁচার জন্য ন্যায়। এই ধর্মযুদ্ধ শুধুমাত্র বাঁচার জন্য, বাঁচার জন্য, বাঁচার জন্য, সমানাধিকারের জন্য, সমানাধিকারের জন্য, সমানাধিকারের জন্য। এতক্ষণ শুনছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুরীর লেখা প্রবন্ধ অবলম্বনে দেবতনু রাহার গল্প হিড়িম্বা। নৃসিংহ প্রসাদ ভাদুরী বাংলা প্রাবন্ধিক হিসেবে এক বিরাট নাম। টিম দ্য স্ক্রিপ্ট কোম্পানি আন্তরিকভাবে ধন্যবাদ জানায় বাংলায় পুরাণ কোষের জন্মদাতা নৃসিংহ প্রসাদ ভাদুরীকে। এই প্রবন্ধটি আমরা নিয়েছি তার লেখা মহাভারতের অষ্টাদশী বইটি থেকে। 2016 সালে এই বইটির জন্য নৃসিংহবাবু সাহিত্য একাডেমি পুরস্কার পান। প্রবন্ধটিকে গল্পে রূপান্তরিত করেছেন লেখক দেবতনু রাহা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রাক্তনী দেবতনু বর্তমানে অন্ধ্রপ্রদেশের ক্রিয়া ইউনিভার্সিটিতে গবেষণারত। এর আগে দেবতনুর লেখা গল্প বিয়ার ম্যান, কেউ মারেনি ওদের শুনেছেন আমাদের চ্যানেলে। এই গল্পের নাম ভূমিকায় অর্থাৎ হিড়িম্বার চরিত্রে অভিনয় করেছেন ঝিলাম গুপ্ত। সামাজিক মাধ্যমে বাংলা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ঝিলাম এক জনপ্রিয় নাম। গল্প পাঠ এবং কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ হীরার ভূমিকায় শুনলেন মিঠু চক্রবর্তীকে। মিঠু একজন সর্বক্ষণের থিয়েটার কর্মী। একাধিক নাটকে তাকে নিয়মিত মঞ্চে দেখা যায়। এছাড়া মাস্টারমশাই অভিজিৎ ঘোষ, শিশু সত্যের ভূমিকায় অনিক নন্দী, মেরুনা মৌমিতা দত্ত, যুবক সত্যের ভূমিকায় সৌরভ নন্দী, উন্মেষ রায় করেছেন সঞ্জীব রাহা, ভীমের চরিত্রে সৌনক সান্যাল,
হিড়িম্বর চরিত্রে সায়ন ভট্টাচার্য, পুলিশের এসপি অভিযান বসু, কনিষ্কের চরিত্রে অয়ন ভৌমিক, মায়া ভাদুরী, চন্দ্রী নিয়োগী। অন্যান্য নানা চরিত্রে অভিনয় করেছেন বিমল হাজরা, জয় সাহা, অভিদত্ত, সৌরভ রায়, মধুমন্তী চ্যাটার্জি, জয়ন্ত দাস, দেবতনু রাহা, দীপ্তদীপ সাউ, অভিক চক্রবর্তী, কল্লোল দে। গল্পের শব্দগ্রহণ স্টুডিও কম্প্যাক্ট অডিও ল্যাবের শুভদীপ সরকার। শব্দ বিন্যাসে সায়র দে। পোস্টার ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স রাজ দাশগুপ্ত। আইজি সমর চক্রবর্তীর ভূমিকায় এবং পরিচালনায় দীপ্তজিৎ রায়চৌধুরী। সৃজনশীল প্রযোজনা জয় সাহা। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দ্য স্ক্রিপ্ট কোম্পানি মানেই গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। তাহলে পরের পর্বে দেখা এবং শোনা হচ্ছে।